নমস্কার সকলকে। আজকে সেলেব টক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা পেয়ে গেছি চাঁপাডাঙ্গায় বাড়ি যুথিকা চক্রবর্তী। ওকে আপনারা সকলে দেখেছেন। ওকে আমার খুব ভালো লাগে এই কারণে, সেটা হচ্ছে ও ফোক সঙ্গীতের উপরে ওর যত চিন্তাভাবনা এবং গান বাজনাকে 80% চেষ্টা করে যে ফোক সঙ্গীতকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং ও খুব ভালো গাইছে বিভিন্ন জায়গায়। এখন প্রথমে তোকে আমার প্রথম প্রশ্ন নয়, এটা হচ্ছে তোমার পরিচয়টা অলরেডি যারা কাছাকাছি আমরা তো জানি, কিন্তু আমি চাইছি তুই তোর পরিবার সেই বিষয়টা নিয়ে তোমার কিছু বল। নমস্কার, আমি যুথিকা। আমার বাবার নাম বিশ্বজিৎ চক্রবর্তী, মায়ের নাম শেফালি চক্রবর্তী। আমরা বাড়িতে থাকি 4 জন ফ্যামিলি মেম্বার আপাতত। তো এই আমার পরিচয়। আচ্ছা, এবার বল তোর পড়াশোনা, মানে ছোটবেলা থেকে তুই লেখাপড়া কি করেছিস সেটা একটু সবাইকে জানো। আপাতত আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আর মিউজিক নিয়েই হয়েছে। আমি এইচএসও মিউজিক নিয়েই পড়েছি, গ্র্যাজুয়েশনও কমপ্লিট করলাম মিউজিক নিয়েই। এবার দেখা যাক পরবর্তীতে কি করতে পারি। এমএ করার ইচ্ছা আছে? একদম ইচ্ছে তো আছে, দেখি কি হয়। আচ্ছা, এবার আমি 3 নম্বর পেজে আসছি। সেটা হচ্ছে তুই এই যে গান বাজনা তো অনেকেই করে, তো তোর এই যে ফোক সঙ্গীতের উপরে, বাউল সঙ্গীতের উপরে, কিংবা কোনো মেলোডিয়াস কিছু গান, এইগুলোর প্রতি তোর নেশাটা কীভাবে? মেনলি আমাদের ফ্যামিলির মানে বাপিদের আর কি, সবাই গানের ফ্যামিলি, সবাই গান গাইতো। আমার বাপিও গাইতো। আপাতত কিছু কারণে বাপির বন্ধ আছে, বাপিও গাইতো, সেই থেকেই হয়তো একটা টান আছে। তবে আমার যেমন ব্যক্তিগতভাবে ফোকটার ওপরে টান, মানে আদার্স গানের প্রতি থেকেও আমার ফোকটার ওপরে বেশি টান। জানি না কেন, এটা আমার ভালো লাগে গাইতে। মানে ফোক মানে কি শুধু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই দিকটাই না, সারা ভারতের যত ফোক সঙ্গীত আছে? হ্যাঁ, সমস্ত মাটির গান। আমার মাটির গান যেন আমাকে একটা টানে, কিন্তু যেটা আমি অন্য গান গেয়ে শান্তিটা পাই না, কিন্তু ফোকটা আমি সেই শান্তিটা পাই, তাই গাই। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে এত গানের ভ্যারাইটিস আছে। আমরা মোটামুটি ওয়েস্টার্ন নিয়মে যত গান বাজনা আছে সেগুলোতে আমরা অনেক কিছুই তার নামগুলো জানি, যেমন পপ, জ্যাজ, এসব রয়েছে, ইন্ডি, এসব অনেক রকম রয়েছে। তো আমাদের ভারতবর্ষে কিন্তু, শুধু ভারতবর্ষ কেন বলবো, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, আরবিয়ান কান্ট্রিগুলো এবং আমাদের মায়ানমার, এই সমস্ত জায়গার মধ্যে মানে অদ্ভুত অদ্ভুত কিছু ফোক সঙ্গীত, এবং অবশ্যই পাহাড়ি অঞ্চলগুলো যেন নেপাল, উত্তরাঞ্চল, তারপর ত্রিপুরা, মেঘালয়া। তো আমি মাঝে মধ্যেই দেখি, মানে ও তো সোশ্যাল মিডিয়ায় খুবই ফেমাস, তো যেহেতু আমাদের চেয়ে অনেকটাই জুনিয়র, তা সত্ত্বেও কিন্তু ওদেরকে আমরা ফলো করি। কারণ আমার একটা ব্যক্তিগত মত আছে সবার কাছে, সেটা হচ্ছে যারা একটু পুরনো কিংবা যারা মধ্যবয়সী আমার মতো, তারা অনেকেই মনে করে যে আমরা যে গান বাজনার সিস্টেমে গান বাজনা করি, যেটা করে এসেছি সেটাই ঠিক। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তারা যেভাবে গান বাজনাকে ভাবছে, এটা আমার খুব ভালো লাগে। তো এখানে সবাইকে জানা, তোর সঙ্গে আমার প্রথম পরিচয়টা কীভাবে? তা আমাদের পরিচয়টা খুবই কাকতালীয়। আমরা গেছিলাম দুজনেই সারেগামাপার অডিশন দিতে, আরামবাগ অডিশন ছিল। তো সেই অডিশনের লাইনে দাঁড়িয়ে ফার্স্ট আলাপ, কোথায় বাড়ি না বাড়ি। অ্যাকচুয়ালি ও গিয়েছিল মানে অডিশন দিতে, আর আমি ওখানেতে কিছু স্টুডেন্টকে নিয়ে গেছিলাম। তো লাইনে তাদের সাথে আমিও দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে এবার একটা ঘরে যখন সবাইকে রেখেছে, সেখানে সবাই মোটামুটি গান গাইছে। তো আমার পাশেই এক ভদ্রমহিলাই তো না, সে এবার গান করছে। ওই গানটা হচ্ছে পিন্দারে পলাশের মন, পালাবো পালাবো মন, সে গাইছে। এবার আমার পাশেই বসে আছে, মানে সামনেটায়। ও তখন বসে থাকতে থাকতে মাথাটা নিচু করে বলছে, হ্যাঁ পালাবো পালাবো, উনি তো বটে। মানে ফোক সঙ্গীতের মধ্যে যে মাটির উচ্চারণ, পলাবো পলাবো মন, এইসব যে ব্যাপারগুলো থাকে,
মানে আমরা যেমন আমাদের ভারতীয় লোকেরা যখন ইংরেজি উচ্চারণ করে দেখবেন কলকাতা, আই হ্যাভ বিন, মানে প্রত্যেকটা অক্ষরকে উচ্চারণ না করলে যেন সেটা ভালোভাবে বোঝানো যায়, মানে গোটা গোটা উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনের সবার প্রবলেম। এটা এরিয়া ভিত্তিক হয়, যেমন ইউকে বা আমাদের সমস্ত জায়গায় যেভাবে উচ্চারণ করে ইংলিশকে, সেখানে কিছু সাইলেন্ট থাকে, আমাদের ওসব মানা হয় না। আমাদের ইন্ডিভিজুয়ালি আই এইভাবে উচ্চারণ, তো ওখানে সে হয়তো এইভাবে পালাবো পালাবো, এবার ও তখন হেসে না, হ্যাঁ পালাবো পালাবো বলে। তো আমি তখন যেভাবে আমি চিন্তা ভাবনা করি, তখন দেখলাম যে এই মেয়েটি অতগুলো লোকের মাঝে তার কানে লাগলো। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো, কোথায় বাড়ি? তখন ও বলছে চাঁপাডাঙ্গা। বলছি চাঁপাডাঙ্গা এত বছর ধরে আমি রয়েছি, তোমার গানও শুনিনি, কিছু না, বলে ওর সঙ্গে আমার আলাপ। এখন আমি মোটামুটি ওকে একটু বড় মেয়ে করিনি, আমার মেয়ের মতোই বয়সী। যাই হোক, এরপরে আসছি যে ধর তুই তো এখন ফোক সঙ্গীতের আমাদের এখানে একটা দল রয়েছে অন্নপূর্ণা বাউল সম্প্রদায়, তাতে অনেক ভালো ভালো মিউজিশিয়ানের সঙ্গে তুই গান বাজনা করছিস। ক বছর হলো ওটা? হ্যাঁ, হয়ে যাবে 4-5 বছর বা বেশিও হতে পারে একটু। তো তুই এই যে কমার্শিয়ালি গান বাজনা করছিস, এতে সবচেয়ে ভালো অভিজ্ঞতা কি আর সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কি, এটা আমার জানার খুব ইচ্ছা। ভালো তো সবই ভালো, এবার ভালোর মাঝেও কিছু কিছু খারাপ থাকে। আমার মেনলি ভালো লাগে যে আমাকে এত মানুষ চিনছে, প্রোগ্রামে যাচ্ছি, এত মানুষ আমার গানে আনন্দ করছে। বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে যেটা তুমি কম্পোজ করেছো, দে দে পাল তুলে দে গানটি, তো গানটির মিউজিকটা তুমি কম্পোজ করেছো, তো সেই গানটি আপাতত 1.5 লাখের ওপরে ভিউজ বোধহয় আছে। এখন যেখানেই যাই 1,35,000 মতো দেখেছি, হ্যাঁ ওইরকম আছে। তো যেখানেই যাই এখন ওই গানটা রিকোয়েস্ট থাকে, মানে গানটা ফেমাস হয়েছে। হ্যাঁ, গানটা রিকোয়েস্ট থাকে যে তুমি দে দে পাল তুলে দে গানটা অবশ্যই গাও, যদি নাও গাই ওরা গাওয়ায় আবার। এইগুলো ভালো লাগে যে মানুষ চিনছে, জানছে। আর গানটার মধ্যে মানে গানটা তো পপুলার, সবাই জানে। এবার গানটা যখন করা হয় তখন আমি কিন্তু গানটার একটু আঙ্গিকটাকে চেঞ্জ করেছিলাম। সেটা হচ্ছে আরবিয়ান নাইটস এর যেভাবে ফোক সঙ্গীত গাওয়া হয়, এগুলো ওর মাঝে মিউজিক পার্টটা মানে একটা আলাদা দুলুনি থাকে গানটার মধ্যে, যেটা আমাদের কিন্তু বাংলায় কিংবা বাংলাদেশের ফোকের মধ্যে দেখবি একতারা তাল বেসিস, সেটাকে আমি দুটোকে পাঁচ করেছি। ওটা আমার অনেক দিনের শখ ছিল। যাই হোক, ও খুব ভালো গেয়েছে গানটা, মানে নিজেদের বলে বলছি না, মানে অ্যাজ এ মিউজিক যতটুকু আমি বুঝি খুব ভালো গেয়েছিস। আমাদের পরবর্তী অন্য গান আসবে। এখন আসছি এই যে ভালো জিনিসটা, মানে সবাই যে তোকে ভালো বলছে। এবার তুই এই যে গান বাজনা করিস, কিছু কিছু পরিবার, কিছু কিছু এলাকার লোক, কিছু কিছু বাইরের লোক, তাদের কমেন্ট আমি দেখি, তারা কিন্তু এই গান বাজনা করা কোনো একটা মহিলা, তাদেরকে কিন্তু অন্য নজরে দেয়। হ্যাঁ, তো তোর কাছে সেই জিনিসটা কেমন লাগে? আমার এটা একদমই মানে ভালো লাগে না। কেননা আমরা অনেকের মন্তব্য যে মানে মেয়েটি গান করছে বা রাত্রিতে আসছে মানে মেয়েটি খারাপ মেয়ে। সবারই তো ব্যক্তিগত লাইফ আছে, সে রাত্রি বাড়ি থেকে মানে বাইরে থেকে আসছে মানে সে যে খারাপ মেয়ে, এটা কিন্তু মন্তব্য করা উচিত নয়। এই একটা মানে এটা খুবই দুঃখজনক। মানে আমাদের ভারতবর্ষের মতো এতটা এগিয়ে যাওয়া একটা দেশ, এটা তো এগিয়ে যাওয়া 4-5 বছরের নয়। আমাদের ভারতবর্ষে একটা অদ্ভুত ইতিহাস আছে, সেটা হচ্ছে পুরোনো যুগ থেকেই দেখবেন মেয়েদেরকে সামনে রেখে আমরা এগিয়ে চলতে ভালোবাসি এবং তাদেরকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছে। সে রামায়ণ মহাভারতের সময় থেকে মুঘল আমলে, সব আমলই যত রাজারা এসেছে, তারা দেখবেন তাদের কন্যাকে, মানে যাকে রাজকন্যা বলা হতো, তাদেরকে তরবারি শিক্ষায় পারদর্শী হতে হবে, ঘোড় দৌড়ে তোমায় পারদর্শী হতে হবে। এখনকার যেমন এখন মেয়েরা কি করছে না, এরোপ্লেন চালাচ্ছে, বর্ডারে তারা সিকিউরিটি ফোর্সে চাকরি করছে, কিন্তু যখনই কোনো একটা মহিলা কিংবা কোনো একটা মেয়ে যখনই প্রোগ্রাম করতে যাচ্ছে রাত জেগে, যদি সে খুব ফেমাস হয়ে যায়, তার পিছনে তাকে সুখ্যাতি করার লোকের কোনো অভাব নেই। কিন্তু যারা একটু কম পপুলার, যারা এই নতুন শুরু করছে, তাদেরকে এমন একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হয় যেটা খুবই দুঃখজনক। এবং বাবা মায়ের কাছে, বিশেষ করে আমরা যারা পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, তাদের কাছে এগুলো খুবই দুঃখজনক লাগে। এরকমও শুনতে হয় যে গান বাজনা করছে, তুমি গান বাজনা করছো ঠিক আছে, এমনি করোটা কি? মানে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া,
অন্য প্রফেশনে থাকা সেগুলো তবু এগুলো একটা, অ্যাকসেপ্টেবল, হ্যাঁ। কিন্তু গান বাজনাটাকে লোকে মনে করে এটা হচ্ছে সারা জীবনে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ওটাই সেটা তখন তারা যে প্রশ্নগুলো করে কি জবাব দিস তাদের? আমার কাছে কথা হচ্ছে, একটা ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার তারা যদি সেটা জব হিসেবে নিতে পারে, তাহলে গানটাও আমার কাছে জব। অথচ এটা যথেষ্ট প্রফিটেবল একটা ব্যবসা। হ্যাঁ, এটা আমার কাছে জব। সেটা কে কি ভাবলো আমার দেখার দরকার নেই। আমি একটাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা গান বাজনা করছেন, এটাকে নিজের ভালোবাসা, নিজের প্রফেশন হিসেবে নিন। কে কি বললো দেখার কোনো দরকার নেই। আরেকটা ব্যাপার দেখবি, মানে এই ধারণাটা অনেকদিন ধরেই আছে যে তুমি গাইছো, হারমোনিয়াম নিলে ঘরে বসে গাইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি স্টেজে গাইছো, সেখানে নাচানাচি করছো, নিচেতে 50টা ছেলে মেয়ে নাচানাচি করছে। নাচানাচি কেন? গান তো শুধু গলায় শোনা। হ্যাঁ, কেন করবে না? কেন নাচানাচি করবে না? কেন? গানের সাথে কি নাচ হয় না? নাকি নাচ শুধুই কেউ নেচে দেয়? তার সাথেও তো গান তো সাইডে তো চলে। গানের সাথে সুর, তাল, তার একটা সংমিশ্রণ হলে মানুষ এমনি নাচতে পারবে। তার মধ্যে অন্যায়টা কি আছে? আর একটা গান ছাড়াও কেউ নাচতে পারে না। গান ছাড়া কি নাচ হয়? তাহলে এইসব কুরুচিকর মন্তব্য করে তো লাভ নেই। বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি টার্গেট হয়। ছেলেরা একটা কিছু গান করতে গেল, তারা যা পারছে করছে, কারোর কোনো সমস্যা নেই, কারোর অসুবিধা নেই। কিন্তু যখনই কোনো একটা মেয়ে, সে আবার যখন পপুলার হতে শুরু করবে, যেমন তুই, এগুলো খুবই দুঃখজনক। যখনই মানুষ ওপরে উঠতে শুরু করে, কি করে তাকে টেনে নামাতে হয় নিচে, মানুষ শুধু এগুলোই পারবে। তাকে বলবে না যে তুই ওপরে ওঠ, এটা কেউ বলবে না। আমাদের গান বাজনা বোধটা কিন্তু কম নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন আমি ঘুম থেকে উঠে ফাঁকে বেরিয়েছি, আমাদের জমিতে একটা, যারা ওই দিন মজুরের কাজ করে, সে আমাদের সব বাগানটা পরিষ্কার করছে। সে কিন্তু হেমন্ত মুখার্জির ঝড় উঠেছে, বাউল বাতাস, সে গানটা সে গাইতে গাইতে কাজ করছে। তো আমি ব্রাশ নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে অন্তত 3 থেকে 4 মিনিট আমি গানটা শুনলাম। অদ্ভুত সুরে গাইছে, অদ্ভুত মানসিকতায় গাইছে। মানে তখন আমার মনের মধ্যে একটা আনন্দ হলো যে গান বাজনা শুধু যে মানুষ শোনে তাই নয়, অনেকে আছে বুঝে শোনে, এবং তারা লতা মঙ্গেশকরই শোনে। এবার কেউ হয়তো সেই নোটেশন জানে, কর্ডস জানে, আমরা যারা জানি যতটুকু আর কি, আমরা যারা জানি তারা মনে করি আমরা গান বাজনাটাকে অনেক বেশি বুঝি। এটা কিন্তু একদমই ঠিক নয়। যারা শ্রোতা তারা কিন্তু তাদের মানে ডিকশনারিগত জ্ঞানগম্য গানের না থাকলেও তারা কিন্তু গানটাকে গানের মতো করেই বোঝে। আর অনেকের ভিতরে সেই সত্তাটা থাকেও। হ্যাঁ, মানে ভগবানের একটা দাম তাদের থাকে। তো তারা যখন রিলেট করছে একটা শিল্পীর সঙ্গে, স্টেজে গাইছে কি নাচছে, তাদেরকে কোনোভাবেই হিউমিলিয়েট করার কোনো ইচ্ছা আছে বলে আমার করা উচিত নয়। আচ্ছা, এরপরে আসি, সে যে যা বললো কিশোর কুমার অলরেডি শুনিয়ে গেছেন, কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। তো এখন তোর কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নয় মানে একটা তথ্য, সেটা হচ্ছে ও রিসেন্টলি একটা স্কুল করেছে, তাতে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে এখন শুরু করেছে ক্লাস করানো। তো তোর উদ্দেশ্যটা কি? মানে এই বয়সে অনেক লোকই শেখানোর ব্যাপারটা মাথায় নেয় না, তুই কেন নিলি যে এদেরকে শেখাতে হবে? মেনলি আমি শেখাতে চাই, আমি যতটুকু শিখছি, আমি বর্তমানে আমার গুরুমা ইমন চক্রবর্তীর কাছে শিখছি। তো আমি চাই যে আমি যতটুকু ওনার কাছ থেকে শিখতে পারছি, আমি যাদেরকে শেখাবো তাদেরকে ওই ঠিকটা শেখাই। কেন এখানে অনেক টিচার আছে, কারোর মানে বলাটা উচিত নয়, কিন্তু আমার নিজের চোখেও দেখা যারা অনেক কিছু ভুল ভ্রান্তি শিখিয়ে দিচ্ছে, কিন্তু তাদের গার্জেন্সরা কিন্তু ধরতেও পারছে না। আমার কাছে এইটাই বক্তব্য, গলদ থেকে যাচ্ছে, তাদের বেসিক তৈরি হচ্ছে না। আমি চাই যে আমি যতটা জানি, আমার যতটা বেসিক তৈরি আছে, আমি যাদের শেখাচ্ছি তাদেরকে যেন সেইভাবে তৈরি করতে পারি। যেহেতু গান বাজনা ছোট থেকে যদি ভুল শিখে কেউ বড় হয়, তার সমস্যা বাড়ে, প্রচুর সমস্যা হয়ে যায়। তো একদমই ঠিক চিন্তা ভাবনা। আর ওই যে বাচ্চাগুলোকে যে শেখাচ্ছিস, তাদের কি টাকা পয়সা নিয়ে শেখাচ্ছিস না ফ্রিতে শেখাচ্ছিস? না, গুরু দক্ষিণা তো লাগবেই। একদম এক্স্যাক্টলি কখনোই গান বাজনা কাউকে ফ্রিতে শেখানো উচিত নয়। অবশ্যই হ্যাঁ, কম বেশি থাকে। এবার আমি একটা ব্যক্তিগত কথা বলি, ওকে আমি যেহেতু ওকে ব্যক্তিগতভাবে চিনি, বাড়ি থেকে চিনি, ও একটা খুবই নিডি পরিবারের একটি মেয়ে। তা সত্ত্বেও ও যে গান বাজনাকেই প্রফেশন করে এবং গান বাজনাকে
আলাদা চিন্তা ভাবনা করে পরপর এগিয়ে যাচ্ছে। এই জন্য ওর বাড়ির বাবা মা, দিদি, জামাইবাবু এবং পারিপার্শ্বিক যারা রয়েছে, আমরা তো রয়েছি, তারা যেভাবে ওকে সাপোর্ট করে, এটা খুব অল্প পরিবার পায়। তো তোমার উপরে সবার আমাদের একটা বড় আশা, চাহিদা যেটা বলবি, সেটা হচ্ছে অবশ্যই তুমি এগিয়ে যাও, এবং তোমার রেকর্ডিং, তোমার যাবতীয় যা কিছু, সেগুলো তো আমি অলরেডি তোমার সঙ্গে রয়েছি, অবশ্যই রয়েছি। তুমি আরও অন্য জায়গাতেও করবে, যেখানে গুণী মানুষ পাবে, যেখানে শেখার অনেক কিছু জায়গা থাকবে, সেখানে অবশ্যই সেখানে যাবে, ভালো করে শেখো। আর সর্বশেষ তোমাকে একটাই প্রশ্ন করব, যে এই যে কমার্শিয়ালি গান বাজনা করছিস, করতে করতে তুই তোর পরে যারা, মানে যাদের তৈরি করছিস এবং পরে যারা আসছে, তাদেরকে তুই গান বাজনা নিয়ে কি কি করলে তারা আরো উন্নত হতে পারবে এবং কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে, তোর কি মনে হয়? টাকা পয়সা ইনকাম তো করবেই, করতে হবে, সবারই লাইফে টাকার দরকার। কিন্তু আমার মতে একটা, যে তার আগে ভালো করে গানটাকে শিখতে হবে। ওই না শিখেই স্টেজ পারফর্ম করা, হ্যাঁ স্টেজ পারফর্ম অবশ্যই করবে, এমন না যে শিখেই একদম আধা বসন্ত পার হয়ে গেল, তাহলে আর কবে করবে স্টেজ পারফর্মটা? না, একদম করবে, কিন্তু যতটুকু তোমাদের শেখার প্রপারলি শিখবে, সেই টাইমটায় শিখে নেবে, ভালো করে শিখে তোমরা স্টেজ পারফর্ম করো, অবশ্যই করো। কেননা আমার নিজের চোখেই দেখা, যারা অনেক ভালো ভালো শিল্পী আছে, তারা কিন্তু ভালো জায়গায় চান্স পায় না। অথচ যাদের গলা দিয়ে আওয়াজ অনেকের বেরোয় না, যারা সুরে গাইতেই পারে না, তারা কিন্তু ভালো ভালো স্টেজ পারফর্ম করছে, ভালো আমি নিজে দেখেছি। মানে শুধু পারফরমেন্সে কিংবা গড্ডালিকা প্রবাহ যেটাকে বলে, তাতে চলে যাচ্ছে একদম। হ্যাঁ, অনেকেই এটা একদম সত্যি কথা বলেছিস। আমি এই মানে দুর্গাপুজোর আগে থেকে এখন পর্যন্ত অনেকেই তো সোশ্যাল মিডিয়া সব গান টান পোস্ট করে, সেগুলো রীতিমতো দেখি। তাতে যেমন অনেক ভালো ভালো শিল্পীর গান শুনতে পাই, বেশিরভাগই শিল্পীদের গান আমি শুনছিলাম কয়েকদিন আগে, আমি বলছিলাম যে এত গান বাজনা, বিশেষ করে কণ্ঠশিল্পীদের, মিউজিশিয়ানদের মধ্যে নতুনত্ব অনেক পাচ্ছি। তারা খাটছে, তারা মিউজিকটাকে অ্যাজ ইট ইজ যেমন আছে। আমরা তো দুরকম গান বাজনা করি, একটা হচ্ছে গানটায় যেমনটি বাজনা আছে সেই রকম বাজানো হয়, সেটাকে রিমেক বা রিমিক্স যেটা বলা হয়। আর একটা হচ্ছে কভার, মানে আমি কোনো একটা গানে ইন্সপায়ার হলাম, আমার মতো করে নিজস্বতা দিয়ে তাকে বাজাচ্ছি। তো সেখানে মিউজিশিয়ান, গিটারিস্ট, হ্যান্ডসনিক প্লেয়ার, প্যাড প্লেয়ার, তাদের মধ্যে ঢোল প্লেয়ার, তাদের মধ্যে একটা নতুনত্ব পাই। কিন্তু শিল্পীরা এত তাদের মান নিম্নতম জায়গায় পৌঁছে যাচ্ছে, এটা খুবই দুশ্চিন্তার বিষয়। আমরা মহান কোনো ব্যক্তি নই যে আমরা কারোর ভুল ধরবো, আমরা কারোর ভুল ধরতে চাইও না। আর বলছি না যে সবাই ভুল গাও, কিছু বলছি না, কিন্তু একটু শিখে গাও, একটু বোঝার চেষ্টা করো যে আমি একদম যখন ফিনিশিং দিচ্ছি, সেই ফিনিশিংটায় আমার সুরটা ঠিক আছে কি, এইটুকু ব্যাস, ঠিকঠাক করে শেখো, ব্যাস এইটুকুই। এবার হচ্ছে আমি চিরকালই বদমাইশ সম্পর্কে কাকু, তো এই যে একটা গ্ল্যামারাস জীবন, গান করতে যাচ্ছিস, স্টেজে গাইছিস, এখনো পর্যন্ত কেউ বিয়ের অফার করেনি তো? বিয়ে করার ইচ্ছাই নেই, আর অফার তো কি হবে? আগে বল দেখি বয়স কত? কার, আমার না তোমার? এখন বেশিরভাগই এটা জিজ্ঞাসা করলাম, তার কারণ আছে। 2-4টে মহিলা যারা গান করে, সিঙ্গার, তাদেরকে আমি চিনি। তারা কেরিয়ার গড়ার আগে, সমস্ত কিছু গড়ার আগে, তারা আগে কিন্তু বিয়ে করে ফেলেছে। বিয়ে করে তারা এমন একটা জায়গায় ফেসেছে, গান বাজনা এখন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো করবি, নির্দিষ্ট টাইম আছে, বাবা মা, কাকু কাকা, তাদের সব দায়িত্ব রয়েছে, সেগুলো দেবে। গান বাজনা নিয়ে থাক, খুব ভালো করে চিন্তা ভাবনা কর। আর অবশ্যই গানের লোক মানে তোকে আমি একটা গান, যেটা ফোক সঙ্গীত, সচরাচর শোনা যায় না, মানে ওই তথাকথিত স্টেজে হয় না, অথচ তোর মনের মধ্যে জায়গা জুড়ে আছে, সেরকম একটা গান গিয়ে অনুষ্ঠানটা আজকের মতো শেষ করব। সেলেব টকে আপনারা থাকার জন্য ধন্যবাদ। কেমনে ভুলিব তারে, কেমনে ভুলিব তারে, আর বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু
ফুলের ভ্রমরা। না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। সেবিনে মোর শূন্য বাসর, সেবিনে মোর শূন্য বাসর, আমি জীয়ন্তে মহরা। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।